আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব সেটা আমার বন্ধুর কাছে শোনা। আমার বন্ধু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি। আমার বন্ধু রিয়ান, আমি আরও একসাথেই পড়াশোনা করি। ওর সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা আমাকে শেয়ার করে। আর আমার বন্ধু আমাকে যেভাবে শেয়ার করেছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে কথা না বাইরে চলে যাবো আমরা সরাসরি আমাদের ঘটনায়। আমি একবার এক জঘন্য পাপ করেছিলাম। গরম চায়ে চুমুক দিতে দিতে সুজিত বলল, আমি সহ উপস্থিতি বাকি তিনজন কৌতুক বোধ করলাম। সোভান সাহেব তো গলা খাকারি দিয়ে নড়ে চড়ে বসলেন। আড্ডা জমে গেছে, ভেতর ঘর থেকে ঘন ঘন চা আসছে। আমরা বসে আছি সোভান সাহেবের বসার ঘরে। ভদ্রলোক আমাদের অফিসের ক্যাশিয়ার, সারাক্ষণ হই হুল্লার করা লোক। স্ত্রী এবং দুই কন্যা নিয়ে মগবাজার ওয়ারলেসে দুই একটা বেডরুমের বাসায় থাকেন। আড্ডা দিতে খুব পছন্দ করেন তিনি। গত কয়েক বছর ধরে প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার সোভান সাহেবের বসার ঘরে আমাদের চারজনের আড্ডা বসে। তার বড় মেয়ে ঈশিতা বিষয়টি একেবারে পছন্দ করে না। মেয়েটা কলেজে পড়ে, আমাদের সামনে তেমন আসে না টাসে না। ছোট মেয়েটা অবশ্য আসে। মেয়েটার নাম ইতি। ইতি মাঝে মাঝেই আমাদেরকে দু চারটা ছড়া শুনিয়ে দিয়ে চলে যায়। আমি আর সোমান সাহেব ছাড়া বাকি দুজন, রশিদ আর সুমন, এরা দুজন মার্কেটিং ডিপার্টমেন্ট এবং পোস্টে কাজ করে। রশিদ বিয়ে করেনি, ব্যাচেলার মেসে থাকে। ফার্মগেটের মোড়ের কাছাকাছি কোনো একা ঘুপচি করিতে ম্যাচ। যত রাত্রি হোক রশিদ কোনো মতে আড্ডা সেরে উঠতে চায় না। সুমন বিয়ে করেছে মাস দুয়েক হলো। ঘরে তার নতুন বউ একা। রাত বাড়লেই তার বাসা থেকে ফোন আসতে থাকে। বেচারা উঠে যাওয়ারা তোড় জোর করে, আমরা উঠতে দেই না। নানান রকম ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলা হয়। নব দম্পতিদের নিয়ে রসালো কৌতুক করা হয়। সুমন চোখ মুখ লাল করে বসে থাকে। আমার বাসা থেকে অবশ্য তেমন ফোন টোন কোনোদিনও আসেনি। আমার স্ত্রী শাহানা ঘুম কাতুরে মেয়ে, সারাদিন ঘরের কাজ করে আর 3 বছর বয়সী দুষ্টু ছেলেকে সামনে সামলে রেখে সে খুব ক্লান্ত হয়ে পড়ে যায়। ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেও আর জেগে থাকতে পারে না। আমার কোনোদিন ফিরতে দেরি হলে আমার জন্য না খেয়ে খাবার সাজিয়ে বসে থাকা মানুষ শাহানা নয়। আমাদের আড্ডায় নতুন মুখ সুজিত। এই ছেলে মাত্রই বিশ্ববিদ্যালয়ে পাশ করে জয়েন করেছে। বয়স কম, আমাদের অনেকের প্রায় হাঁটুর বয়সী আর কি। মোটা কাচের চশমায় ছেলেটার চোখ দেখা যায় না। বড় চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সারাক্ষণ হাসছে, কথা বলছে। কিন্তু এই ছেলেটা আমাদের এই আড্ডায় আনতে পেতে হলো। সে নাকি রাতে ঘরের বাইরে কোথাও বেশিক্ষণ থাকে না। রাতে আমাদের খুব ভালো খাওয়া দাওয়া হলো। প্রতি আড্ডাতেই হয়। সোবান সাহেবের স্ত্রীর রান্না বরাবরই অসাধারণ। আজ চিংড়ি ধোফিয়া যা ধরনের একটা বিশেষ পদ ছিল। রশিদ মোটামুটি নির্লজ্জের মতো বাটি খালি করে ফেলেছে। খাওয়া দাওয়ার পর বসার ঘরে সবাই আয়েশ করে বসেছি। সুজিতকে নিয়ে কিছুক্ষণ খুব হাসাহাসি হলো। ভেতর থেকে দফায় দফায় চা আসতে থাকলো। আর আজকের আড্ডায় ভূতের গল্প জমেছে। প্রথম গল্পটা বলল রশিদ, তার নানান নিজের জীবনের গল্প। এক শ্রাবণ মাসের পূর্ণিমা রাতের ঘটনা। তখন রমজান মাস। তারাপি পড়তে বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় নির্জন গ্রাম্য রাস্তায় ভদ্রলোক দেখলেন এক লম্বা মানুষের বাছর ঘেঁষে দাঁড়িয়ে আছে। মুরব্বীদের কাছে তিনি শুনেছেন রাতে একাকা এদের মুখোমুখি হলে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না, এরা বদজিন। আয়তাল কুরসি এদের বিরুদ্ধে মোক্ষম অস্ত্র। রশিদের নানান মনে মনে আয়তাল কুরসি পড়তে পড়তে ভীত পায়ের সামনে এগুলেন। যতই কাছে যাচ্ছেন অবয়বটা ততই লম্বা হচ্ছে। একসময় দেখা গেল মানুষটির বাম পা বাজারের কাছে, ডান পা রাস্তার অন্য পাশে। তাকে যেতে হবে দুই পায়ের মাঝে দিয়ে। তিনি যখন নিচ দিয়ে যাচ্ছেন তখন উপর থেকে ঝরঝর করে পানি পড়ল মাথায়। তীব্র প্রসাবের গন্ধ, ঘা, ছমছমে গল্প। কিন্তু গল্পের এই পর্যায়ে কাহিনীর মোড় ঘুরে যাবার জন্য হোক বা রশিদের বলার ভঙ্গির জন্যই হোক একটা হাসাহাসি শুরু হয়ে গেল। ভয় কেটে গেল। এরকম সময় সুজিতের নিজের থেকে তার নিজস্ব এক অভিজ্ঞতার গল্প বলতে চাইল। ভূতের গল্প। সাধারণ কারো নিজের অভিজ্ঞতা হয় না আর কি।
সবাই শোনা বা খুব কাছের মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ছেলে বলতে চাচ্ছে নিজের জীবনের ঘটনা। স্বাভাবিকভাবেই আমাদের আগ্রহ বেড়ে গেল, সাথে কিছুটা কৌতুক বোধ করলাম। এই ছেলেটা নাকি রাতে বাসার বাইরে বেশিক্ষণ থাকে না, অথচ রাত 10টা বাজতে চললো সে এখনও তার জীবনের এক অপ্রতি প্রাকৃত অভিজ্ঞতার গল্প ফেলে বসেছে। গরম চায়ের ধোঁয়ায় সুজিতের চশমার ভারী ঘোলা কাঁচ আরো বেশি ঘোলা হয়ে আছে। আমরা সবাই অপেক্ষা করে আছি সুজিত কি পাপ করেছিল শোনার আশায়। সুজিতের ভুতুরে অভিজ্ঞতার গল্পটা তার নিজের ভাষায় এরকম। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, প্রায় শেষের দিকে, দুটা মাত্র কোর্স বাকি। থাকি কাকুলিতে এক মেসটা এক গলির শেষ মাথায়। গলির মাথায় সোডিয়াম ল্যাম্প সারা বছর নষ্ট থাকে। জায়গাটা ছিনতাইকারীদের খুব প্রিয়। মেস থেকে কিছু দূরে রিক্সা গ্যারেজের সামনে চায়ের দোকান। অনেকের রাত পর্যন্ত এই দোকান খোলা থাকে। রাত দুপুরে সিগারেট খেতে ইচ্ছে হলে আমি আর শাওন এই দোকানে আসি। আমাদের ফ্ল্যাটে আমরা 3জন থাকি, আমি, শাওন আর নুরুল। শাওন আমার কলেজ জীবনের বন্ধু। ইউনিভার্সিটির শুরু থেকেই আমরা দুজন এই মেসে আছি। নুরুল ছেলেটা এসেছে মাত্র কয়েক মাস হয়েছে, মফস্তম্বল থেকে এসেছে। নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, মাথা মোটা ধরনের ছেলে। আমাকে আর শাওনকে মাঝে মাঝে হাস্যকর সব প্রশ্ন করে। আড়ালে আমরা নুরুলকে নিয়ে হাসাহাসি করি। আমরা থাকি 3তলায়। বাড়ির ডিজাইন বেশ পুরনো, 3তলা বিল্ডিং হলেও 2তলার ছাদ বলে একটা ব্যাপার আছে। ব্যাপারটা এমন, নিচতলা আর 2তলায় যে কয়েকটা ঘর আছে, 3তলায় তার চেয়ে একটা ঘর কম। এই ঘরের জায়গাটা বলা হচ্ছে 2তলার ছাদ। এই ছাদে বাড়িওয়ালার পরিবারের লোকজন বিকেলে হাওয়া খেতে ওঠে। ছাদটা নুরুলের ঘরের জানালা দিয়ে সরাসরি দেখা যায়। আমাদের সেমিস্টার প্রায় শেষের দিকে, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টটা বাকি। দুজনে চাকরি খুঁজেছি, এমন সময় ঘটনাটা ঘটালাম। এক রাতে আমার চায়ের তেষ্টা পেয়েছে, আমি শাওনকে নিয়ে নিচে নামলাম। রাত তখন একটা কি দেখতে হবে আর কি। হাতে কাজকর্ম তেমন নেই। এরকম অবস্থায় যা হয়, আমার মাথায় দুষ্টি বুদ্ধি এলো। শাওনকে বললাম, চল আজকে রাতে নুরুলকে ভয় দেখাই। ছেলে মানুষই চিন্তা, কিন্তু শাওন এক কথায় রাজি। কলেজ জীবন থেকে আমার সব মতলবের সঙ্গী শাওন। আমাদের সলিড প্ল্যান। দোতলার ছাদে রাতে কখনোই আলো থাকে না। নুরুলের জানালা দিয়ে অন্ধকার ছাদের দিকে তাকিয়ে থাকলে এমনিতেই গা ছমছম করে। আমরা এই ছাদে উঠে নুরুলকে ভয় দেখাবো। জায়গাটা অন্ধকার হয় আমাদের কাজ তেমন কঠিন না। শাওনের একটা ছোট টর্চ আছে। সে থুতুনির কাছ থেকে টর্চের আলো মুখের উপর ফেলে আমাকে দেখালো। বেশ ভয়ঙ্কর দেখায়। আইডিয়া মন্দ না, কোনো এক ইংলিশ সিনেমা থেকে এই আইডিয়া ধার করা। অন্ধকারে হঠাৎ তাকে দেখলে যে কারো পিলে চমকে যাবে। আমি এসব কোনো ঝামেলায় গেলাম না, এমনি রওনা দিলাম। অন্ধকার ছাদ থেকে নুরুলের নাম ধরে ডাকলেই বেচারা ভয়ে প্যান্টে ভিজিয়ে ফেলবে বলে আমার ধারণা। রাত তখন 3টার মতো হবে। নুরুল অনেক রাতে জেগে পড়ে। কিছুক্ষণ হলো তার রুমের বাতি নিভেছে। আমরা ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নেমে 2তলার ছাদে উঠলাম। আকাশে অর্ধেক চাঁদ, কিন্তু চারদিকে পূর্ণিমার মতো থই থই আলো। আমি শাওনকে ফিসফিস করে বললাম, এত চাঁদের আলো থাকবে জানলে আজকে আসতাম না, শালা হয়তো কোনো ভয়ই পাবে না। শাওন আমাকে থামিয়ে দিয়ে এগিয়ে গেল। নুরুলের জানালায় দুবার খটখট শব্দ করে সে নিচে বসে পড়ল। তার দেখাতে কি আমিও নিচে বসলাম। নুরুল হয়তো ভয় পেয়ে উঠে বসেছিল। সে চেঁচিয়ে বলল, কে? বাইরে কে? ছেলেটা কয়েকবার আমাদের দুজনকেও ডাকলো, শাওন, সুজিত। আমরা কোনো কথা বললাম না। শাওন মাটিতে টর্চ ঢুকে ঢুকে একটা গানের সুরের মতো কিছু তৈরি করার চেষ্টা করলো। আমরা দেখলাম জানালা দিয়ে নুরুলের ভয়ার্ত মুখ বাইরে উকি দিল। শাওন সেই মুহূর্তে নিজের মুখে টর্চ না ধরে নুরুলের দিকে তাক করে সুইচ টিপে দিল। তারপর ধপ করে একটা শব্দ হলো। নুরুলের আর কোনো সারা শব্দ পেলাম না। তখন সে হেসে কুলপাই না। গাধাটা সত্যি অজ্ঞান হয়ে গেল। 3তলায় উঠে গিয়ে আমরা অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করলাম। নুরুল দরজা খুললেও খুলল না। পরদিন দেখলাম নুরুলের চোখের নিচে কালি। রান্নাঘরে নুরুলের খাবার পড়ে রইল, সে কিছু খেলো না। আমরাও নুরুলকে কিছু জিজ্ঞেস করলাম না, দূরে দূরেই থাকলাম সারাদিন। আসল ঘটনা শুরু হলো সেদিন রাত থেকে। রাতের প্রায় 2টা বাজে তখন। আমি রুমের বাতি নিভে শুয়ে পড়েছি। সকালে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ।
সারাদিন প্রস্তুতি নিয়ে ক্লান্ত, রাতে ভালো ঘুম দরকার। এমন সময় দরজার ধুমধাম শব্দ হলো। বাইরে নুরুলের ভয়ার্ত গলা, খুলবো না এরকম কথাটা বলে উঠে গিয়ে দরজা খুললাম। দেখি ছেলেটা থর থর করে কাঁপছে, মুখে কথাটা আটকে যাচ্ছে। শাওনও সিগারেট হাতে রুম থেকে বের হয়ে এসেছে। কাঁপতে কাঁপতে নুরুল যেটা বলল সেটা হলো তার প্রচণ্ড ভয় লাগছে। তার জানালার বাইরে ছাদে দুজন মানুষ বা অন্য কিছু প্রতিদিন বসে থাকে, তাকে ডাকাডাকি করে। আমরা হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। বেচারা সত্যি কঠিন ভয় পেয়েছে, বারবার একই ভয় পাচ্ছে। আমরা নুরুলকে ব্যাপারটা বলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। বললাম, গতকাল রাতে আমরাই তাকে ভয় দেখিয়েছি, কিন্তু কোনো কারণে নুরুলকে কোনোভাবেই কথাটা বিশ্বাস করানো গেল না। তার সেই এক কথা একমাত্র সে দুজন মানুষ বা অন্য কিছু কে দেখে এসেছে আর কি। অথচ আমরা দুজন আমাদের ঘরেই বসে আছি। আমি আর সময় নষ্ট করলাম না। সকালে ইন্টারভিউ। নুরুলকে শাওনের রুমে রেখে নিজের রুমে চলে আসলাম। কি ব্যাপার? নুরুলের এই ভয় গেল না। প্রায় প্রতিদিন রাতে সে চিৎকার চেঁচামেচি করতে থাকলো। যতদিন যায় নুরুলের অবস্থা আরও খারাপ হয়। এদিকে আমাদের রেজাল্টও হলো। শাওন চাকরি নিয়ে নারায়ণগঞ্জে চলে গেল। মেসে থাকি শুধুমাত্র আমি আর নুরুল। শাওনের রুমের জন্য নতুন ভাড়াটিয়া খোঁজা হচ্ছে। একদিন রাতে খাবার পরে নুরুল আমার ঘরে এলো। অনেকক্ষণ একটা এ কথা ও কথা বলে এক সময় ইতস্তত করে বলল, সুজিত ভাই, আজকে আমি আপনার রুমে ফ্লোরে ঘুমাই। জিজ্ঞেস করলাম, কেন? তোর রুমের কি হয়েছে? সে কিছু বলল না, মাথা নিচু করে রইল। আমার ধৈর্যের ভাত ভেঙে গেল। নিতান্ত মাথা মোটা গাদা ধরনের ছেলে, একে ধমক ধামক দিলেও তেমন কাজ হবে বলে মনে হলো না। আমি মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে বললাম, নুরুল, এসব তোর মনের ভয়। তোকে যে ভয় দেখেছিল সে এখন নারায়ণগঞ্জে থাকে, অথচ তুই প্রতিদিন রাতে সেই একই ভয় পাচ্ছিস। নুরুল এবারও কিছুই বলল না, নিচের দিকে তাকিয়ে রইল। আমার একটু মায়া হলো। ছেলেটার এই ভয়ের জন্য তো আমি দায়ী। তার ভয়টা ভাঙাতে হবে। আবার বললাম, দেখ নুরুল, আমার রুমে ঘুমানো তো সমাধান না। তার চেয়ে চল আজকে আমি তোর রুমে থাকবো, দেখি তোর ভূত আজকে আমাকে ডাকে কিনা। নুরুল যেন অনেকদিন পর একটু হাসলো। আমি বালিশ নিয়ে চলে গেলাম তার রুমে। ছেলেটা গোছানো, ফ্লোর ঝকঝকে পরিষ্কার। আমি মোটা একটা কাঁথা ফ্লোরে পেতে শুয়ে পড়লাম। অনেক রাতে পর্যন্ত আমার মোবাইল টিপাটিপি করা অভ্যাস, আজকেও তাই করেছিলাম। কিছুক্ষণের মধ্যে নুরের নাক ডাকার শব্দ শুনতে পেলাম। নাক ডাকাটাকি পরে আমি দু চোখে দেখতে পারি না। এই শব্দের মধ্যে আজ আর ঘুম হবে না। ঠিক এমন সময় আমি একটা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কোনো কারণ ছাড়া সমস্ত ইন্দ্রিয় সচেতন হয়ে গেল। আমি লাফ দিয়ে উঠে বসলাম। এক মুহূর্তে গলা শুকিয়ে গেছে। জানালার দুবার খটখট শব্দ হলো, স্পষ্ট শুনতে পেলাম। নুরুল উঠে বসেছে। আমাকে বসে থাকতে দেখে হয়তো বুঝে গেছে আমিও শব্দটা শুনেছি। সে ফিসফিস করে আমাকে ডাকলো, সুজিত ভাই, জানালার কাছে আসেন। ভয়ে আমার পা কাঁপছে। আমি কোনো মতো নুরুলের খাটে উঠে গেলাম। জানি না জানালার বাইরে কি আছে বা আদৌ কি আছে কিনা। হতে পারে নুরুলের মতো পুরো ব্যাপারটা আমারও উত্তপ্ত মস্তিষ্ক কল্পনা করে নিচ্ছে। কিন্তু আমার মনে হলো কোনোভাবেই জানালা দিয়ে বাইরে তাকানো উচিত হবে না। বুঝতে পারলাম নুরুল আমার পাশে বসে থর থর করে কাঁপছে। আমি মনের সকল শক্তি এক করে জানালার দিকে এগিয়ে যাচ্ছিলাম। তখনই স্পষ্ট শুনতে পেলাম ধাপ কিছু একটা, কেউ একজন মাটিতে ঢুকে ঢুকে একটা তাল তোলার চেষ্টা করছে। আমি ততক্ষণে জানালা দিয়ে বাইরে উকি দিয়েছি। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ তাল থেকে থেমে গিয়ে একটু আলোর ঝলকে চোখ ধা দিয়ে গেল। কিন্তু তার আগের মুহূর্তে আমি দেখলাম ছাদে বসে আছি আর শাওন। সুজিত এক কাপ চা হাতে নিতে নিতে বলল, কোথায় যেন ছিলাম? ও আমার চোখে তীব্র আলো পড়ে এসে পড়লো। আমি ঝটকা দিয়ে সরে আসতে গিয়ে নুরুলের গায়ে উপরে হুমকি খেয়ে পড়লাম। সাথে সাথেই এতক্ষণের রক্ত হিম করা ভয় উদাও হয়ে গেল। হঠাৎ করেই একেবারে স্বাভাবিক হয়ে গেলাম। ভয়টা কেটে যাওয়ার পর আবারও জানালার কাছে গেলাম। কাউকে দেখলাম না। একা একা টর্চ নিয়ে দোতলার ছাদে গেলাম। কোথাও কে নেই। এই ঘটনার পর আস্তে আস্তে নুরুলের মাথা খারাপ হয়ে গেল। গ্রাম থেকে বাবা মা এসে ছেলেটাকে নিয়ে গেল। আমি প্রচণ্ড এক অপরাধ বোধে ভুগতে থাকলাম। কিন্তু সেদিন ওই ঘটনাটা শাওনকেও কখনো বলা হয়নি। মেসে তখন আমি একা থাকি। এই চাকরিটার ইন্টারভিউ দিলাম, হয়ে গেল। বেতন ভালো, সুযোগ সুবিধাও আছে, জয়েন করে ফেললাম।
তার আগে আদা পরে বোনের বাসায় গেলাম তাদের সাথে এক সপ্তাহ থেকে আসতে। বোনের দুটো ফুটফুটে বাচ্চা ছেলে, একজনের বয়স 8, অন্যজনের 5 বছর। দুজনেই আমাকে খুব পছন্দ করে। বড়জনের নাম সামির, ছোট্টা কায়েস। সারাদিন আমার খুব আনন্দে কাটলো। বাচ্চা দুটোকে নিয়ে নানান জায়গায় ঘুরলাম। রাতে খাওয়া দাওয়া হলে আপা দুজনকে ঘুমোতে পাঠিয়ে দিয়ে নিজেও চলে গেলেন। আমি দুলাভাইয়ের সাথে বসে অনেকক্ষণ কথাবার্তা বললাম। দুলাভাই প্রচণ্ড ব্যস্ত মানুষ, নিজের কয়েক রকমের বিজনেস আছে। কিছুক্ষণ পর তার সাথে ব্যবসা বাণিজ্যের আলাপ করে ক্লান্ত হয়ে পড়লাম। আমার হাই তোলা দেখে দুলাভাই উঠে পড়লেন। আমি ঘুমোতে চলে গেলাম। অনেক রাতে আমার ঘুম ভাঙলো চাপা গোঙানির শব্দ আসছে আপা দুলাভাইয়ের রুম থেকে। আবার ভয়ের তো গলায় আমার নাম ধরে ডাকছেন। আমি ছুটে গিয়ে দেখলাম দুলাভাই জানালার পাশে বসে ঘেমে নিয়ে একাকার হয়ে আছেন। দুলাভাইয়ের ভীত মুখ দেখে আমার মুহূর্তই নুডলের কথা মনে পড়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে দুলাভাই? শরীর খারাপ করছে নাকি? দুলাভাই কিছুই বললেন না, তার হাতটা কাঁপছে। লোকটা কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছে। আমি এক গ্লাস পানি এনে দিয়ে নিজের ঘরে ফিরে এলাম। পরদিন ভোরে নাস্তার টেবিলে বসে কোনোভাবেই দুলাভাইয়ের মুখ থেকে কিছু উদ্ধার করা গেল না। আমি সেদিনে হোটেলে ফিরে চলে এলাম। হোস্টেলে ফিরে দেখলাম নতুন ভাড়াটি এসেছে, শওকত নাম। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, চটপটের ছেলে। আমাকে দেখে ছুটে এলো গল্প গুজব করবে বলে। আমি সময় দিলাম না, মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে। রাতে খেয়ে কোনো মতে নিচের রুমে ঢুকে পড়লাম। শওকত ছেলেটা উঠেছে নুরুলের রুমে, রাত বাড়তে থাকলো। আমি অপেক্ষা করতে থাকলাম অশুভ একটা কিছুর জন্য। মন বলছে আজকে রাতে শওকত ছেলেটা নুরুলের মতো কিছু একটা দেখে ভয় পাবে। কিছুই হলো না। পরের কয়েকদিন শওকতের পরীক্ষা ছিল, তেমন কথা হলো না। কথা হলো বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্রবার ছুটির দিন। শওকত এলো আমার রুমে। অনেক রাত পর্যন্ত আমরা গল্প করলাম। বাংলাদেশ ক্রিকেট খেলা ছিল, রাত জেগে খেলা দেখলাম। ছেলেটার সাথে ভালোই জমলো আমার। অনেক রাতে শওকত তার রুমে গেল। আমি কম্পিউটার বন্ধ করে বাতি নিভিয়ে শুয়ে পড়ব। ঠিক তখনই শওকত ধুমধাম শব্দ করে তার রুম থেকে বের হয়ে এলো। প্রচণ্ড ভয়ে তার মুখ থেকে রক্ত সরে গেছে। আমাকে বলল, সুজিত ভাই, বাইরে ছাদে সাথে সাথে দুটো ভয়ঙ্কর কিছু বসে আছে। এটুকু বলে সুজিত উঠে দাঁড়ালো, চায়ের কাপ নামিয়ে রেখে বলল, অনেক রাত হলো, এবার উঠতে হয় সোবহান ভাই। তার পরের দিন সকালে সেই ছেলেটা ওই বাসা ছেড়ে দেয়। কারণ ওই বাসায় নাকি খুব ভয়ানক একটা জিনিস আছে, যেটা ওই রুমের মধ্যেই হয়তো আছে। ওই রুমের মধ্যে যে থাকে এই জিনিসটা দেখা দেয়। সেজন্য ওই ঘরে সবসময়ের জন্য মালিক করে দিল কি, ওই রুমটা বন্ধ করে দিল। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।